ব্ল্যাকপিঙ্কের আকর্ষণীয় ড্রামা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি। এই ড্রামার নায়িকার নাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই ড্রামার নায়িকা হচ্ছে ব্ল্যাকপিঙ্কের যিশু। আর আমি জানি এটি শুনে হয়তো তোমাদেরও অনেক ভালো লাগছে, আর আমি অনেক খুশি হয়েছি এটি এক্সপ্লেন করতে পেরে। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে তুমি উঠে দেখলে তোমার বাড়ির চারপাশের সবাই জুম্বি হয়ে গিয়েছে। তুমি বাড়ি থেকে বের হতে পারছো না। কি হবে যখন তোমার পুরো শহরের মানুষ জুম্বিতে পরিণত হবে? তো এমনই এক আকর্ষণীয় কাহিনী নিয়ে এই ড্রামাটি। এই আকর্ষণীয় ড্রামাটির নাম হচ্ছে নিউটোপিয়া। এই ড্রামাটি 2025 সালে নতুন রিলিজ পাওয়া ড্রামা। এই ড্রামাটিতে দেখানো হয়েছে একটি ভয়াবহ জম্বি মহামারী যখন দক্ষিণ কোরিয়া বিশেষ করে সিউল শহরকে গ্রাস করে। আর এটি একটি অ্যাকশন হরর রোমান্টিক ফ্যান্টাসি ড্রামা। ড্রামাটিতে আরও রয়েছে ভালোবাসার টান, বেঁচে থাকার লড়াই, নতুন সমাজের সন্ধান, ম্যান ভার্সেস মনস্টার। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিনিয়ত এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে তোমার সামনে চলে আসে। তো চলো ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় আমাদের মেন ক্যারেক্টার লি জিউন। আজ আর্মিতে তার শেষ দিন, আর যেটার কারণে সে অনেক খুশি হয় আর সে রেডি হতে থাকে। আর তার বন্ধুরাও এই দিনটার জন্য অনেক খুশি হয়। আর তার বন্ধুরা তাকে বলে, আমাদের তো তোকে দেখে হিংসা হচ্ছে, আমাদের তো মনে হচ্ছে আমরা বাইরে যাওয়ার আগেই না দুনিয়া খতম হয়ে যায়। পরের সিনে আমরা দেখি লি জিউন তার সিনিয়রের সাথে তার অফিসার তাকে ডিসচার্জ হওয়ার ইনফরমেশন দিচ্ছে আর তাকে গুড উইশ দেয়। এরপরে দেখানো হয় লি জিউন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর যেখানে আমাদের দেখানো হয় ফিমেল মেন ক্যারেক্টার যার নাম কাং ইয়াং জু। আমরা তাকে জু বলে ডাকবো। আর সে ব্রিজের উপর অপেক্ষা করছিল, আর তাকে দেখে লি জি ইউন দৌড়াতে শুরু করে। লি জি ইউনকে আমরা ইউন বলে ডাকবো, কিন্তু ইউন যতই দৌড়াচ্ছে সামনের দিকে যেতে পারছিল না। আর তখন আমরা জানতে পারি এটা শুধুমাত্র একটি স্বপ্ন ছিল। ইউনের সিনিয়র তাকে ঘুম থেকে উঠায় আর বলে, তোমার অন্যান্য সাথীদেরও উঠাও আর ডিউটির জন্য রেডি হয়ে যাও। ইউন পরে সবাইকে উঠানোর জন্য যায়। ইউন যার কাছে যায় সেও স্বপ্নই দেখছিল। তো ইউন তার কাছে যায় এবং তার স্বপ্নের উত্তর দিতে শুরু করে দেয়, আর তারপরে সেও উঠে যায়। এরপরে তারা রেডি হয়ে ডিউটির জন্য বের হয়ে যায়। ডিউটিরত অবস্থায় ইউন তার গার্লফ্রেন্ডকে কল করে, কিন্তু তার গার্লফ্রেন্ড তার ফোনই ধরে না, কারণ সে ঘুমিয়েছিল। এরপরে তার মা আসে এবং তাকে ঘুম থেকে উঠায় আর বলে, একে এখনো সময় আছে, মানা করে দাও, না হলে তোমাদের দুজনকে আর কখনোই ডেট করতে দেব না। এই ফোন এখনই বন্ধ করো। পরে জু ইউনের সাথে ফোনে কথা বলে। ইউন জুকে বলে, তুমি লাস্ট টাইম এত ড্রিঙ্ক কেন করেছিলে? আর ওই ছেলেটা কে ছিল যে তোমাকে বাসায় ড্রপ করেছিল? জু বলে, সেই ছেলেটি ছিল আমাদের ম্যানেজার। আর ফোনে কথা বলতে বলতেই তার বমি চলে আসে, আর সে ফোন ওখানে রেখেই ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে ইউন তার আবার ফোন করার অপেক্ষায় বসে আছে। আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে মন খারাপ করে কিছু বলতে লাগে, আর এই কথাগুলো তার সিনিয়র শুনে ফেলে। আর তার সিনিয়র তার এই কথাগুলো শুনে অনেক রেগে যায়। তার সিনিয়র বলে, এখানে তুমি ডিউটি করা বাদ দিয়ে ফোনে কথা বলছো, আর ওইদিকে দেখছি তোমার টিমমেট শুয়ে আছে, যাও ডিউটিতে মন দাও। পরের সিনে আমাদের দেখানো হয় তারা সবাই একসাথে ট্রেনিং করছিল। তাদের মধ্যে একজন টিমমেট দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল, আর সিনিয়র তাকে দেখে ফেলে। আর ডিউটিতে অ্যালার্ট না থাকার কারণে তাদের সবাইকে পানিশমেন্ট দেয়। কিন্তু যখনই সিনিয়র পানিশমেন্ট দেয় সে আবার কমপ্লেন করতে থাকে, আর তাদের কমপ্লেন দেখে সিনিয়র তাদের পানিশমেন্ট আরো বাড়িয়ে দেয়। পরের সিনে দেখায় তাদের ট্রেনিং একটি বড় বিল্ডিং এর উপরে হচ্ছে, যেখানে তারা দৌড়াচ্ছিল। এরপরে সিনে আমাদেরকে জুকে দেখানো হয় যে অফিসে যেতে অনেক লেট করে ফেলেছে, আর তখনই তাকে ইয়ন কল করে। আর এরপরে তার ফ্রেন্ডও তার সাথে জয়েন করে। লিফটের কাছে গেলে তার ম্যানেজারের সাথে দেখা হয়ে যায়। জু লাস্ট নাইটের কারণে তার ম্যানেজারকে থ্যাঙ্কস বলে আর ট্রিট দেওয়ার জন্য কথা বলে। তো ম্যানেজার তাকে বলে, আজই তুমি আমাকে সেই ট্রিটটি দিয়ে দাও। আর তখনই জু চুপ হয়ে যায়। আর তখনই ইউনের কল আবার আসে, কিন্তু জু কলই ধরে না। আর এই বিষয়টি তার ম্যানেজার খেয়াল করে। ওইদিকে ইউন এই বিষয়ে অনেক ডিস্টার্ব ফিল করে। আর তখনই ইউন সেখানে ইমার্জেন্সি অ্যালার্ম শুনতে পায়। সাইলেন্ট বাজিয়ে ইউনকে ডাকা হয় আর মিসাইল অ্যাটাক প্র্যাকটিস করার জন্য অর্ডার দেয়, যেটাতে তাকে মিসাইল নিয়ে আসার জন্য বলা হয়। মিসাইল নিয়ে আসার সময় অসতর্কতাবশত তার হাত থেকে মিসাইলটি পড়ে যায়
আর সে ক্যাপ্টেনের ভয়ে সেখানে মরার অভিনয় করে। আর তারপরে ক্যাপ্টেন তাকে লিফটে করে নিচে নিয়ে যায়। তাকে ৭৭ তলা থেকে ১ তালাতে নামিয়ে দিয়ে তার লিডার তাকে বলে, পানিশমেন্ট হিসাবে তোমাকে আবার একাই ৭৭ তলাতে উঠতে হবে। আর এই ৭৭ তলাতে তোমাকে উঠতে হবে সিঁড়ি ব্যবহার করে, এটাই তোমার পানিশমেন্ট। তো এইভাবেই অনেক কষ্টের পরে তারা ৭৭ তলায় উঠে। তো ইয়নের সাথে থাকা অনেকেরই অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। আর তখনই তাদের অফিসার সকালে পুশ আপ করার জন্য জোরে জোরে বলে যায়। তো বেচারারা আর কি করবে, অফিসার যেহেতু বলেছে তাদেরকে তো করতেই হবে। তারা আবারও পুশ আপ দেওয়া শুরু করে দেয়। এরপরে আমাদের দেখানো হয় জু ইয়নকে SMS করে বলে আজ সে অফিসে দেরি করে এসেছে, কারণ গত রাতে সে ড্রিঙ্কস করেছিল। ওর ম্যানেজার এবং সুপারভাইজার তাকে বাসায় নামিয়ে দিয়ে এসেছিল, কারণ তারা তাদের বাসার পাশেই থাকতো। আর এই সব কিছুর জন্য জু ইয়নকে সরি ও SMS লেখে। পরের সিনে দেখানো হয় সোলজারদের ট্রেনিং এ মনোযোগ না থাকার কারণে তাদের সকলের কাছ থেকে তাদের সিনিয়ররা ফোন নিয়ে নিচ্ছে। আর সেই সময় ইয়ন জুয়ের মেসেজের নোটিফিকেশন দেখে নেয় আর ফোন দিতে চায় না। আর তখন তার সিনিয়র তার কাছ থেকে জোর করে ফোনটি কেড়ে নেয় এবং তাকে অনেক বকাবকি করে। এরপরে আমাদের দেখানো হয় দুইজন সোলজার একটি বক্স নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তাদের মধ্যে একজন সোলজার ওপর থেকে নিচে কোনো একটি জিনিসের উপর তাকিয়ে থাকে। সে খেয়াল করে কিছু লোক অদ্ভুত আচরণ করছে, কিন্তু আরেক সোলজারটি বলে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের, চলো। এরপরে তারা একটি বড় হলে চলে আসে, যেখানে তারা একজন লেডির সাথে দেখা করে। সেই লেডি তাদেরকে সিঁড়ি দিয়ে আসার কথা বলে, কারণ লিফট খারাপ হয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে কমপ্লেন করতে পারেন আর রুলস ফলো করেন। আর ভিআইপি গেস্ট আসার আগেই আপনারা আপনাদের কাজ করে ফেলেন। আর তখনই সেখানে ভিআইপি গেস্ট চলে আসে। সেই দুইজন তাড়াতাড়ি দৌড়ে কিচেনে যায় আর শেফদের রান্না করার কথা বলে। আর ইয়ন সেখানে থাকা একজন শেফের কাছ থেকে তার ফোনটি নিয়ে নেয় আর তাড়াতাড়ি করে জুকে কল দেয়। এইদিকে জু তার কলিগদের সাথে বাইরে খাবার খেতে এসেছে। তো ইয়নের কল করা দেখে জু তাড়াতাড়ি কলটি ধরে। জু কল ধরতেই ইয়ন বলে, তুমি কেন সকালে আমার ফোন ধরছিলে না? আর এটা বলেই সে রেগে যায় আর সে অনেক রাগারাগি করে। জু তখন তার ফোনের ভলিউম কম করে এবং তাকে বলে, তুমি কার ফোন থেকে ফোন দিয়েছ? কিন্তু তারপরেও ইয়ন রাগারাগি করতে থাকে। আর তখন পরিস্থিতি বুঝে জু সেখান থেকে উঠে আসে কথা বলার জন্য। আর সে বলে, আমি তো এই সব কিছুই তোমাকে SMS এর মাধ্যমে বলেই দিয়েছি। তখন ইয়ন বলে, তুমি কেন সব SMS এ লিখেছ? তোমার উচিত ছিল আমাকে ফোন করে সবকিছু জানানো। আর তখনই জু ফোনটি কেটে দেয়। জু ফোনটি কেটে দেওয়ার পরে আবারও তাদের ফ্রেন্ডের কাছে আসে এবং বসে পড়ে। তখন জুয়ের সিনিয়র বলে, তোমাকে কি তোমার বিএফ সেই সোলজারটি কল করেছিল? জু হ্যাঁ বলে। তখন এক সিনিয়র বলে, তুমি কি ওর জন্য অপেক্ষা করবে? আর তখনই আরেক সিনিয়র বলে, এই তুমি কি এত স্টুপিড নাকি? যার সাথে সে বিয়েই করবে না তার জন্য সে কেন অপেক্ষা করবে? তারপরে সেই সিনিয়র বলে, আসলে কি তুমি সময় নষ্ট করছো? ওর সাথে বিয়ে করার আগে তুমি 10 বার ভাবো। আর তুমি খুব বেশি ইয়াংও না, তোমার ফিউচারের ব্যাপারে আরো ভালোভাবে ভাবা উচিত। আর এইসব কথা শুনে জু সেখান থেকে উঠে চলে আসে আর সেই নাম্বারে আবারও কল করে। কল করার পরে সে জানতে পারে ইয়ন তার ডিউটিতে চলে গিয়েছে। পরের সিনে আমাদের ইয়নকে দেখানো হয় রাতে তাকে তার ফোনটি দিয়ে দেওয়া হয় আর সে জুকে তাৎক্ষণিকই কল করে। কলে সে জুকে বলে, আমি তোমার SMS পড়ে ফেলেছি, আমি সব সময় তোমাকে নিয়ে টেনশন করি। আর জু এই সব কিছুতে অতিষ্ঠ হয়ে বলে, আমরা না হয় কিছুদিনের জন্য ব্রেক নিই। ইয়ন পেরেশান হয়ে তাকে বলে, এটা তুমি কি বলছো? আমি তোমাকে পেরেশান করেছি আর এই জন্যই হয়তো তুমি এগুলো বলছো। তখন জু বলে, তুমি হয়তো আর্মি ট্রেনিং থেকে চলে আসবে, কিন্তু তারপরে কি? আমাদের রিলেশনশিপের কি হবে? এর ভবিষ্যৎ কি? আমরা কি করব? তুমি প্রথমেও এর উত্তর দাওনি। এটা আমাদের দুইজনের জন্যই সমস্যা। আর জুয়ের এইসব কথাবার্তা শুনে ইয়ন ঠিক আছে বলে কেটে দেয়। ইয়ন যখন রাতে ডিউটি দেয় তখন এই সব কিছুই তার টিমমেটকে বলে। তখন তার টিমমেট বলে, তুমি এখানে আর্মি থেকে যাওয়ার পরে তাকে কি বিয়ে করবে? কিন্তু ইয়নের কাছে এর কোনো উত্তরই ছিল না। তখন ইয়ন বলে, ও কি আমাকে বিয়ে করবে? আমার তো এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি। তখন তার কলিগ বলে, আপনি তাকে আর কতই বা অপেক্ষা করাবেন? আর তখনও ইয়ন কিছুই বলতে পারে না। কিছুদিন পরে জুকে দেখানো হয় সে তার ফোনে ইয়নের ছবি দেখছিল। আর তখনই তার ম্যানেজার তাকে কল করে। তার ম্যানেজার তাকে কলে বলে, আমি তোমার বাসার নিচেই দাঁড়িয়ে আছি, তুমি নিচে আসো।
এদিকে জু নিচে আসতে আসতেই তার ম্যানেজার হোটেলে ডিনার করার জন্য টেবিল বুক করে ফেলে। তো এরপরে তারা দুইজন সেই হোটেলে চলে যায় ডিনার করার জন্য। ডিনার করার সময় তার ম্যানেজার তাকে বলে, তোমার কি কিছু হয়েছে? পুরো গাড়িতে তুমি চুপচাপ ছিলে, কিছুই বলনি। তোমার বিএফের সাথে কি তোমার কিছু হয়েছে? আর এইদিকে ইউন জুকে কল করে। জু ইউনের কল দেখে কিন্তু ধরে না। আর এটা দেখে তার ম্যানেজার বলে, তোমার ইউনের কলটি ধরা উচিত। জু বলে, কোনো সমস্যা নেই, আমি বাসায় যেয়ে ওর সাথে কথা বলে নেব। এরপরে ম্যানেজার জুয়ের তো অনেক প্রশংসা করতে শুরু করে দেয় আর তাদের দুজনকে অনেক খুশি দেখাচ্ছিল। আর এইদিকে দেখানো হয় ইউন তার ফোনটি আবার জমা দিয়ে দিচ্ছিল। সে ফোন জমা দেওয়ার সময় বলে, এখন থেকে আমার আর ফোন দরকারই নেই। এটা বলে সে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপরে জু তার ফোনের নোটিফিকেশন খেয়াল করে ইউন তাকে ভয়েস মেসেজ দিয়েছিল। জু এটি খেয়াল করেই তার ম্যানেজারকে বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। আর জু ওয়াশরুমে যাওয়ার পরে ইউনের ভয়েস মেসেজ শুনতে শুরু করে, যেখানে ইউন সেই ভয়েসে বলেছে, তুমি ঠিক বলেছ, তোমাকে আর আমি কতই অপেক্ষা করাবো, আমি আর কতই স্বার্থপর হব। আমার জন্য তোমার আর অপেক্ষা করা উচিত হবে না, বরং আমরা ব্রেকআপ করে নিই। আর এখনো আমি এখানেই আছি। আমি যখন আসব, গ্র্যাজুয়েট হব, চাকরি পাবো, এতে করে অনেক সময় লেগে যাবে। আর এখন আমার বয়স 27 বছর হয়ে যাবে, আর বয়স বাড়তেই থাকবে। আর আমি কখনোই তোমার সাথে কোনো কিছু খারাপ হোক এটা চাইবো না। আর এইদিকে জু তার ভয়েস শুনছিল আর কান্না করছিল, আর ইউনকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু তার কাছে কল যাচ্ছিল না। আর কান্নার পরে সে যখনই ওয়াশরুম থেকে বাইরে বের হয়, তো ম্যানেজার সেখানে এসে বলে, আমি তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরকে ইউনকে দেখানো হয় যে একটি মিশন পেয়েছে, আর সে একটি হোটেলের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর ওই হোটেলের এক এমপ্লয় তাকে থামতে বলে। আর এরপরে আমাদেরকে জুকে দেখানো হয় সে তার ম্যানেজারের সাথে বাসায় যাচ্ছিল। জুয়ের ম্যানেজার বলে, তোমার সাথে যাই হয়ে যাক না কেন, আমি সব সময় তোমার পাশে আছি আর সব সময় তোমার অপেক্ষা করব। আর এই কথাটি জু বুঝতে পারে না যে সে কি বলল। আর ঠিক তখনই একজন লোক তাদের গাড়ির সাথে বাড়ি খেয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর সেই লোকের চোখ বের হয়ে জুয়ের ঘাড়ের উপরে এসে পড়ে। আমরা সোলজারদের দেখি একটি প্লেন দেখে তারা ঘাবড়ে যায়, কারণ সেই প্লেনটি তাদের দিকে আসছিল। তখন এই দুইজন সোলজার ওই বিমানকে গুলি করার সিদ্ধান্ত নেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় ওই প্লেনটি বিল্ডিং এর খুব কাছেই চলে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত ওই বিমানটি বিল্ডিং এ আঘাত আনে না। আর এই বিমানকে দেখে তো সবাই বলছিল যে আজকে এই বিমানটি ধ্বংস হবেই, কিন্তু শেষ পর্যন্ত ওই বিমানটি বিল্ডিং এর পাশ দিয়েই চলে যায় এবং একটু দূরে যেয়ে সেই বিমানটি ধ্বংস হয়ে যায়। এইদিকে জুয়ের গাড়ির সাথে যে লোকটি ধাক্কা খেয়েছিল তার চোখ জুয়ের ঘাড়ের ওপরে ছিল। জু সেই চোখটি তার হাতে নেয় এবং অনেক চিল্লাতে থাকে। আর এইদিকে অলরেডি সেই বিমানটি ধ্বংস হয়ে গেছে। জু সেই চোখটি তার হাতে নিয়ে তার ম্যানেজারকে দেয়। জিনহুকে বলে, এই চোখের কি করব? জিনহু তখন জুয়ের হাতে বাড়ি দিয়ে সেই চোখটি ফেলে দেয়। তখন সেই চোখটি নিচে পড়ে যায় আর জু ভয়ে কাঁদতে থাকে। আসলে ওই লোকটি জম্বি ছিল, এটা জুয়েরা জানতোই না। জু সেই চোখটিকে উঠিয়ে একটি পলিথিনের ভেতরে প্যাক করে দেয়। জু তখন তার ম্যানেজার জিনহুককে বাইরে আসতে বলে, কিন্তু জিনহুক ভয়ে তো বাইরেই বের হচ্ছে না। জিনহুক তখন জুকে বলে, আমাকে এখন ইন্স্যুরেন্স কোম্পানিতে কল করতে হবে। আর সে তখন কল করতে শুরু করে। এরপরে আমাদেরকে দেখানো হয় ইউন আর ইনহু লিফটে রয়েছে, আর তখন সেখানে সেই ভিআইপি লোকটি আরুন পার্ক চলে আসে। আরুন পার্ক ওই দুই সোলজারকে জিজ্ঞাসা করে, তোমরা কি বিমান ধ্বংস হতে দেখেছ? তখন তারা দুজন বলে, হ্যাঁ আমরা দেখেছি। আরুন পার্ক বলে, তোমাদের তো এখন মিশনে থাকার কথা। তখন তারা দুজন বলে, স্যার আমরা তো মিশনেই আছি। তারা তিনজনই কথা বলছিল, আর ঠিক তখনই লিফট বন্ধ হয়ে যায়। কিন্তু যখনই লিফট চালু হয় আর লিফটের দরজাও যখন খুলে যায়, তারা লক্ষ্য করে অনেক মানুষ একসাথে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর তাদের সামনে একজন মানুষ দাঁড়িয়েছিল যে কিনা জম্বি ছিল। জম্বিটি লিফটের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল, আর এইদিকে জু সবার থেকে সাহায্য চাচ্ছিল। তখন এসে ব্ল্যাক ক্যাপে একজন ছেলেকে দেখে। তখন জু সেই ছেলেকে তার হেল্প করার জন্য বলে। তখন সেই ছেলেটি জুয়ের কাছে আসে, আর জু তখন সেই ছেলেটিকে চিনতে পারে। জু তাকে চিনে ফেলে আর বলে, তুমি তো কোম্পানির মালিক তাই না? আর সেখানে থাকা সবাই সেই ছেলেটির পিক তুলতে শুরু করে দেয়, আর তারা ভিডিও করে। আর সেখানে থাকা সবাই সেই ছেলেকে জুয়ের হেল্প করার জন্য বলে।
অ্যালেক্স তখন তার কোম্পানির রেপুটেশনের কথা ভেবে জুকে হেল্প করে। এরপরে তারা দুজন মিলে সেই লোকটিকে গাড়ির ভেতর থেকে বের করে। এইদিকে ইউনেরা তিনজনই জম্বির সাথেই ছিল। পার্কের মনে হয় এই লোকটিকে হয়তো কোনো কুকুরে কামড় দিয়েছে। তখন মিস্টার পার্ক বলে আমাদের এই লোকটিকে হেল্প করা দরকার। তখন পার্ক হেল্প করার জন্য বলে, আর তখন সেই জম্বি নিচে পড়ে যায়। মিস্টার পার্ক সহ তারা তিনজন লিফট থেকে বের হয়। আর তারা লিফট থেকে বের হয়ে দেখে সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে আর একজন আরেকজনকে কামড় দিচ্ছে। তারা তিনজনই তো শকড হয়ে যায় যে এই সব কি হচ্ছে। আর তখনই ইয়নহো নিচে পড়ে যায়। আর যেটার সাথে বেঁধে সে পড়ে গিয়েছিল সেটি হলো একজনের ইন্টেস্টাইন, একজন জম্বির ইন্টেস্টাইন। আর ওই জম্বিটি অর্ধেক ছিল, তার দেহের অর্ধেক অংশ ছিলই না। আর সেই ভয়ানক জম্বিটি তাদের দিকেই এগিয়ে আসছিল। মিস্টার পার্ক সেখানে সিকিউরিটি ডাকতে ডাকতে সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা দুই সোলজার ওই হাফ বডিওয়ালা জম্বির সাথে লড়াই করে। আর তারা দুইজনই অনেক শকড ছিল যে এটা কি জিনিস। এই জম্বির সাথে লড়তে লড়তে তারা মিস্টার পার্কের আওয়াজ শুনতে পায়। তখন তারা মিস্টার পার্কের দিকে যেতে থাকে। আর এইদিকে জু আর অ্যালেক্স সেই ব্যক্তিকে রাস্তায় শুইয়ে দেয়। আর তারা দুজন এই ব্যক্তির চেহারা দেখে অনেক ভয় পেয়ে যায় যেটা আসলে কি। অ্যালেক্স তখন তাকে সিপিআর দেয়। আর সিপিআর দেওয়ার সময় ওই জম্বির হাত ভেঙে যায়। আর তখন ওই জম্বির মুখ থেকে রক্ত বের হতে থাকে। আর তখন সেখানে থাকা লোকজনেরা তাদের দুজনকে বলে তোমরা দুইজনই একে মেরে ফেলেছ। কিন্তু সেখানকার কেউই জানতো না যে এটি একটি জম্বি। আর সেখানকার মধ্যে থাকা একজন লোক এসে বলে কি হয়েছে, সে কি মরে গিয়েছে নাকি? অ্যালেক্স তখন বলে একে তো আমি মারিনি। আর এইদিকে মিস্টার পার্ককে একটি জম্বি খেতে আসে। আর ঠিক তখনই জিনহু এবং ইউন সেখানে চলে আসে। তারা দুইজনই মিস্টার পার্কের হেল্প করে। ইহুন জিহুনকে বলে তার গার্লফ্রেন্ডের লাইটার নিয়ে আসতে আর বলে তাড়াতাড়ি অ্যালকোহল নিয়ে আসো। ইউন স্ট্রং অ্যালকোহল খুঁজতে থাকে। ইউন অ্যালকোহল জিহুনের দিকে ফেলে দেয়, কিন্তু ইনহু সেই অ্যালকোহলটি ইউজ করতে পারে না। আর মিস্টার পার্ক সেই অ্যালকোহলটি ক্যাচ ধরে ফেলে। মিস্টার পার্ক একটি ব্ল্যাঙ্কেট উঠায় আর সেই ব্ল্যাঙ্কেট দিয়ে ওই জম্বিকে ঢেকে ফেলে। এরপরে ইউন এসে সেই জম্বিকে আগুন ধরিয়ে দেয়। এরপরে তারা তিনজন বেঁচে যায়। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় জু জিনহুককে গাড়ি থেকে বের হতে বলে, কিন্তু জিনহুক তারপরেও গাড়ি থেকে বের হচ্ছিল না। এরপরে অ্যালেক্স এসে জিনহুককে ডাকে বাইরে বের হওয়ার জন্য, কিন্তু তারপরেও সে বের হয় না। তখন অ্যালেক্স খেয়াল করে জিনহুক গাড়ির ভেতরেই ভয়ে পেশাব করে দিয়েছে। তখন জু দেখে একটি টাক অনেক জোরে জিনহুকের গাড়ির দিকে ছুটে আসছে। আর অ্যালেক্সও সেই টাকটিকে দেখতে পায় আর জিনহুককে বলে তাড়াতাড়ি তুমি গাড়ির ভেতর থেকে বের হও, না হলে ওই টাকটি তোমাকে মেরে দিবে। কিন্তু তখনও জিনহুক গাড়ি থেকে নামতে রাজি হচ্ছিল না। তখন জিনহুক তার গাড়ির পেছনের কাছে দেখতে পায় যে একটি টাক খুব দ্রুত গতিতে তার দিকে আসছে। আর এটি দেখে সে দ্রুত গাড়ি থেকে বের হয়ে যায়। জিনহুকের গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আর সেখানে থাকা লোকজন ভয়ে অর্থাৎ আতঙ্কে বিভিন্ন দিকে ছুটতে থাকে। আর জু রাস্তায় বসে কাঁদতে শুরু করে দেয়। এরপরে আমাদের দেখানো হয় সব টিভি নিউজে প্লেন দুর্ঘটনার খবর দেখানো হয়। সব সোলজাররাই নিউজ শুনছিল। এখানে সোলজারদের হেড বলে তোমরা বিনা অনুমতিতে গুলি করার সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে? আর যেখানে প্লেনটি ধ্বংস হয়েছে আমাদের হয়তো এখন সেখানে যেতে হবে। আর ঠিক তখনই আরো একজন সোলজার বলে আমাদের সেখানে যাওয়ার দরকার নেই, গভর্নমেন্ট মার্শাল ল জারি করে দিয়েছে। এরপরে সোলজাররা তাদের ইউনিট রেডি করতে শুরু করে দেয়, কিন্তু এইদিকে ইউন আর জিউনের কোনো খবর নেই। এরপরে ইউন দেখে আগুন ধরার জন্য জরুরি অ্যালার্ম বেজে ওঠে। আর তারা তিনজনই জম্বির বডির পাশেই ছিল। এইদিকে ইউন আর জেহুন তারা স্প্রে পায়। তারা সেই স্প্রেটি উঠিয়ে নেয়, কারণ সেই স্প্রের মাধ্যমে আগুন ধরানো যেত। আর তারা চাইলেই এই স্প্রে ব্যবহার করে জম্বিদের মারতেও পারবে। আর এইদিকে মিস্টার পার্কের কাছে খবর আসে তাদের সমস্ত স্টাফ জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে আর পুরো বিল্ডিং আস্তে আস্তে তছনছ হয়ে যাচ্ছে। আর তখন তারা তিনজন সিদ্ধান্ত নেয় তারা তিনজনই এখন ইউনিটে যাবে। আর তখন তারা বলে আমরা তিনজনই গোপন রাস্তা দিয়ে যাব, লিফটের মাধ্যমে আমাদের যাওয়া কোনো মতেই উচিত হবে না। কিন্তু এইদিকে মিস্টার পার্ক সোলজারদের কথা না শুনে সে নিজে একা একাই চলে যায়। তখন তারা দুইজন ভাবতে থাকে মিস্টার পার্ক কি বাঁচতে পারবে, কারণ সে তো আমাদের সাপোর্ট ছাড়াই একা একাই চলে গেল। এরপরে যখন ইউনরা যাচ্ছিল আবারও ইনহু পড়ে যায়। আর তখন দেখা যায় অনেকগুলো জম্বি তাদের দিকে ছুটে আসে। এইদিকে অ্যালেক্স জুয়ের ম্যানেজারকে নিতে যায়
আর ঠিক তখনই তাদের পেছনে জম্বি হামলা করে দেয়। অ্যালেক্স জুকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। জুয়ের দিকেও জম্বি আসতে থাকে আর জু তখন সেখান থেকে পালিয়ে যায়। আর জম্বির আক্রমণের কারণে তারা তিনজনই তিন দিকে চলে যায়। এরপরে আমাদের দেখানো হয় শহরের সব জায়গায় শুধু জম্বি আর জম্বি। এরপরে আমাদের দেখানো হয় ইনহু আর ইউন জম্বিদের হাত থেকে বেঁচে স্টেয়ার্সের দিকে এগোতে থাকে আর রিপোর্ট করার জন্য তাড়াতাড়ি তারা উপরের দিকে উঠে যাচ্ছে। আর এইদিকে সব সোলজার্স অনেক আতঙ্কে ছিল, কারণ সেই সোলজারদের কাছে ইউন এবং তার টিমের কোনো খবরই ছিল না। ইউনের টিম সম্পূর্ণই গায়েব ছিল, ইউনের টিমের কোনো খবরই ছিল না তাদের কাছে। জু যখন পালাচ্ছিল তখন একটি মেয়ে জুকে ডাকে যে এই দিকে আসো, এই জায়গাটি অনেক সেফ, তোমার কিছুই হবে না। তখন জু সেই মেয়েটির কাছে যায়, তখন সেই মেয়েটি জুকে তার রুমে নিয়ে যায়। এইদিকে জিনহুক জুকে খুঁজতে থাকে। জিনহুক সেখানে একটি শপ দেখতে পায়, সে সেখানে তার কাপড়টি পরিবর্তন করে নেয় আর সে সেখানে একটি ফানি কাপড় পরে ফেলে। এইদিকে ইনহু আর ইউন 67 তলায় পৌঁছে যায়। তারা দুইজন সেখানে থাকা জানালা দিয়ে নিচের দিকে দেখতে থাকে আর নিচে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। আর তখন তারা আরো উপরে যায় 77 তলাতে। 77 তলাতে তারা যে দেখে সেখানকার দরজা লক করা ছিল আর এখন তাদের কাছে বিকল্প কোনো রাস্তাও ছিল না, এখন তাদেরকে হোটেলের ভেতর দিয়ে যেতে হবে। তখন তারা কোনো উপায় না পেয়ে হোটেলের মধ্যে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেহেতু এখানকার দরজা তালা দিয়ে লাগানো। তখন তারা হোটেলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য দরজাটি খোলে। আর এইদিকে জু সেই মেয়েটির বাসা থেকেই তার মাকে কল করে। তখন জুয়ের মা জুকে বাসায় চলে আসতে বলে, কিন্তু যখন জু বলে আমি ইউনের বিল্ডিং এর পাশেই আছি, তখন তার মা বলে তুমি ইউনের বাসাতেই চলে যাও, কারণ ও তো সোলজার আর ওর কাছে অস্ত্র আছে, তোমার কোনো সমস্যা হবে না, সেখানেই তুমি বেশি সেফ থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। আর যেহেতু সে মিলিটারিতে আছে, তার কাছে অস্ত্রও আছে, তো তুমি সেখানেই বেশি সেফ থাকবে। এইদিকে ইউন আর জিনহু হোটেলের ভেতরে প্রবেশ করে আর তারা স্টাফের রুমে ঢুকে যায়। আর এখানে সেই স্টাফটি ছিল সুজং। সেই স্টাফটি ইউনের মাথায় আঘাত করে, সেই স্টাফটি ইউনকে আঘাত করে জম্বি মনে করে। পরে যখন ইউন তাদের পরিচয় দেয় তখন সেই স্টাফটি ক্ষমা চায়। আর এইদিকে সব সোলজাররা বলতে থাকে প্রথমে তো বিমান ধ্বংস হলো আর এখন আবার এই জম্বি। আর সব সোলজারগুলো বসে থেকে এগুলোই চিন্তা করছিল। আর তখন তাদের সোলজারদের লিডার চলে আসে। তারা কিছুই বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। সব সোলজাররা রেডি হয়ে যায় এবং তারা তাদের নিজেদের অস্ত্রগুলো নিয়ে নেয় আর তারা তাদের পজিশন অনুযায়ী চলে যায়। এইদিকে জিনহুক একটি গাড়ি পায়, সে গাড়ির ডিকি থেকে একটি হকি স্টিক উঠায় আর ঠিক তখনই পিছন থেকে একজন এসে তাকে কিছু একটি দিয়ে বাড়ি মেরে দেয় আর জিনহুক সেখানেই বেহুশ হয়ে যায়। আর সেই ব্যক্তিটি তখন জিনহুকের ফোন এবং মানিব্যাগ চুরি করে নেয়। আর যখনই সে জিনহুকের ঘড়িটি নিতে যাচ্ছিল, জুকে যে মেয়েটি আশ্রয় দিয়েছিল সেই মেয়েটি বাইরে বের হয়ে আসে আর এই মেয়েটির বাইরে আসা দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন সেখানে জুও চলে আসে। জু জিনহুককে ওঠানোর চেষ্টা করে আর তখন সেই মেয়েটি বলে তুমি কি এই ছেলেকে চিনো? আর তখন জু বলে হ্যাঁ আমি একে চিনি। এইদিকে ইউন সেই স্টাফকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো ফোন হবে যেটার সাহায্যে আমি কথা বলতে পারবো, বা কোনো ল্যান্ডলাইন? সুজান বলে হ্যাঁ আছে, তবে বাইরে। কিন্তু বাইরে কিভাবে যাবে, সেখানে তো অনেক জম্বি আছে। তখন তারা একটি বুদ্ধি করে, সেখানে থাকা সব কেরোসিন, অ্যালকোহল যেইগুলো দিয়ে আগুন ধরানো যাবে সেই সবগুলো তারা একসাথে নিয়ে নেয় এবং তারা তিনজনই একসাথে বের হয়ে পড়ে। আর তারা তিনজনই বের হওয়ার পরে একজন জম্বিকে দেখে, যে জম্বিটি সেখানে লুকিয়েছিল আর সেই জম্বিটি লাফ দিয়ে তাদের দিকে ছুটে আসে। আর তখন তারা সেই জম্বির মুখটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কিন্তু সেই জম্বিটি তখনও মরে না। আর তারা তখন ভয়ে সেই জম্বির মাথায় আঘাত করে দেয় আর এর কারণে সেই জম্বির মাথা কেটে যায় আর ওই জম্বি সুজানের উপরে পড়ে যায়। তো এরপরে রাত হয়ে যায় আর সব সোলজার তাদের মিশনেই ছিল। তাদের কাছে এখনো ইউনের টিমের কোনো খবরই ছিল না। সেই সোলজারগুলো ইউনদের খোঁজার পরিকল্পনা করছিল। এরপরে আমাদের দেখানো হয় জিনহুকের হুঁশ ফিরে এসেছে, সে পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলছে। জু তখন বলে আগে আমরা পুলিশ স্টেশনে যাব এবং সেখানে যেয়ে রিপোর্ট করব, তারপরে ইউনের বাসায় যাব। তো জিনহুক তখন বলে তুমি একা একা এই অবস্থায় যেও না সেখানে। জু তখন বলে আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, কোনো সমস্যা নেই। জু তখন ওই মেয়েটিকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু ওই মেয়েটি তাদের সাথে যেতে রাজি হয় না। এরপরে তারা দুইজনই সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই সেই মেয়েটির পেছনে অনেকগুলো জম্বি দৌড়ে আসছিল
আর এইদিকে ইউনরা তারা তিনজন হোটেলেই আছে। তারা সেখানে অনেকগুলো জম্বির আওয়াজ শুনতে পায়। তারা তিনজন খেয়াল করে সেখানে অনেকগুলো জম্বি চলে এসেছে। তারা সেখানে জম্বিগুলোকে কাচের দরজা দিয়ে আটকে রেখেছিল, যাতে করে সেই জম্বিগুলো ভেতরে প্রবেশ করতে না পারে। তারা তিনজনও সেই দরজাটি লাগাতে সাহায্য করছিল, কিন্তু আস্তে আস্তে সেই কাঁচের দরজাটি ভাঙতে শুরু করে আর সেই দরজাটি প্রায় ভেঙেই যায়। শেপ তার সর্বোচ্চ শক্তি দিয়ে গেটটি আটকানোর চেষ্টা করছে, কিন্তু কাঁচের দরজাটি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন ইউন একটি টেবিল নিয়ে আসে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়। আর ইউন এসে দরজা থেকে সবাইকে সরে যেতে বলে। আর যখনই সেই কাঁচের দরজাটি ভেঙে যায়, ইউন সেই আগুনের টেবিলটি তাদের দিকে ছুঁড়ে দেয় আর সেখানে আগুন ধরে যায়। সেখানে থাকা সব জম্বির গায়ে আগুন ধরে যায়। আর তখনই হোটেলের সেফটির জন্য ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে আগুন নিভে যায়। আর তখন জম্বিগুলো আবারও তাদের পেছনে আসতে শুরু করে। ইউনরা তখন দৌড়ে সিঁড়ির কাছে যায় এবং গেট বন্ধ করে দেয়। আর তারা সিঁড়ি দিয়ে ওপরে ওঠা শুরু করে। এরপরে আমরা দেখি হোটেলের শেফের অবস্থা খুবই খারাপ। এরপরে আমাদের দেখানো হয় জু এবং তার ম্যানেজার পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। জু তখন পুলিশ স্টেশনের বাইরে অ্যালেক্সকে দেখতে পায়। জু তখন অ্যালেক্স বলে ডাক দেয় আর সেখানে থাকা সব লোক জুকে ইশারা করে চুপ থাকতে বলে। এরপরে অ্যালেক্স তাদের কাছে আসে। জু তখন অ্যালেক্সকে বলে, তুমি কি ঠিক আছো? অ্যালেক্স বলে, আমি ঠিক আছি, কিন্তু তোমরা দুজন কি ঠিক আছো? জু তখন বলে, হ্যাঁ আমরাও ঠিক আছি, কিন্তু পুলিশ স্টেশনের ভেতরে কি কেউ আছে? অ্যালেক্স বলে, পুলিশ স্টেশনের ভেতরে কেউ নেই। জু তখন বলে, এখানে থাকা সব লোক নীরবতা পালন করছে কেন? অ্যালেক্স তখন বলে, সবাই চুপচাপ আছে, এর কারণ হলো তারা কথা বললে হয়তো এখানে জম্বি চলে আসতে পারে, তো জম্বির ভয়ে তারা সকলেই চুপ আছে। জম্বিগুলো এতটাই ভয়ানক যে তারা ফোনের রিংটং শুনলেও চলে আসতে পারে। তখন অ্যালেক্স তাদের বলে, তোমরা তোমাদের ফোনগুলো বন্ধ করে রাখো। তখন জুয়ের ম্যানেজার জিনহুক বলে, আমার কাছে তো ফোনই নেই, আমার ফোনটি চুরি হয়ে গেছে, আমি কি করে রিংটং বন্ধ করব? আর জু তখন তার ফোনটি অফ করে ফেলে। এখানে জিনহুক অ্যালেক্সকে দেখে জেলাসি ফিল করে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় সোলজাররা ইউনিটের দিকে যাচ্ছে আর ইনহু প্রথমে পৌঁছে যায়। ইনহুক যে দেখে এই দরজাটি আগে থেকেই খোলা। আর তখন সব সোলজার ইনহুককে দেখে। তখন সোলজাররা বলে, তোমরা কি ঠিক আছো? তখন সেখানে সুজাংও চলে আসে। এরপরে ইনহুক ইউন এবং শেফজনকে ওপরে আসার কথা বলে যে গেট খুলে গিয়েছে, তাড়াতাড়ি তোমরা ওপরে চলে আসো। এরপরে সবাই ওপরে চলে যায়। এখানে ইউন জুয়ের বিষয়ে ভাবতে থাকে। এর পরের সিনে আমরা দেখি জিনহুক, অ্যালেক্স এবং জু পুলিশ স্টেশনের বাইরেই বসে আছে। তখন সেখানে কিছু লোক আসে আর তাদের সাথে উগ্র মেজাজে কথা বলে আর তারা সকলেই পুলিশ স্টেশনের ভেতরে যায়। জুয়েরা পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল। জু তখন অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, এই লোকেরা কি? অ্যালেক্স তখন বলে, এরা এদের অস্ত্র নিতে এসেছে, যেটা পুলিশ স্টেশনের ভেতরেই আছে। কারণ এই লোকেরা তাদের অস্ত্র পুলিশ স্টেশনের ভেতরেই রেখে দেয়, কারণ তাদের কাছে এইভাবে অস্ত্র রাখাটা অবৈধ। এই কারণে তারা তাদের অস্ত্রগুলো পুলিশ স্টেশনের ভেতরেই রেখে দেয়। সেই অস্ত্রগুলোই তারা নিতে এসেছে। আর অ্যালেক্স এটাও বলে, এখন তো সব সোলজারের কাছেই অস্ত্র রয়েছে। আর এটা শুনে জুয়ের ইউনের কথা মনে পড়ে যায়। এরপরে আমাদের দেখানো হয় ইউনের হেড ইউনের উপরে রেগে যায়। ইউনের হেড বলে, তুমি কেন সিভিলিয়ানদের ভেতরে নিয়ে এসেছ? তুমি জানো না এই ইউনিটে সিভিলিয়ানদের নিয়ে আসা নিষেধ? সুচাং তখন বলে, আপনি কি পরিস্থিতি বুঝতে পারছেন না? আর এখন সবাই সবার পরিবারের সাথে যোগাযোগ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনের হেড তখন সুচাংকে বলে, তুমি এখানে কি করছো? এখানে সিভিলিয়ানদের আসা নিষেধ, তুমি এটা জানো না? আর তখন তারা সকলেই একটা শব্দ শুনতে পায়। সেখানে থাকা জম্বিগুলো তাদের নিচের গেটটি ভেঙে ফেলেছে আর তারা এখন ওপরের দিকে আসছে। ইউন তাদের সোলজারকে সেখানে থাকা গেটটি বন্ধ করে দিতে বলে। আর তখনই দেখা যায় জম্বিগুলো ওপরে চলে এসেছে। তারা তাড়াতাড়ি করে গেটটি লাগিয়ে দেয়। আর এখানে ইউন তার হেডের কাছ থেকে তার ফোনটি চায়, যাতে করে সে জুয়ের খোঁজ নিতে পারে। আর এইদিকে শেফজন নিচে পড়ে যায়। ইনহুক তখন সব সোলজারদের বলে, তাড়াতাড়ি গেটটি বন্ধ করে দাও, এরা সকলেই জম্বি। কিন্তু ইনহুকের কথা কেউ বিশ্বাস করে না। সুচাং তখন বলে, আমরা কি এখানে মজা করছি নাকি? আপনাদের কি মনে হয়? আমাদের পোশাকের দিকে তাকান, আমাদের অবস্থা কি দেখুন। এরপরে সুজাং শেফজংকে উঠানোর চেষ্টা করে, কিন্তু শেফজং উঠছিল না। কিছুক্ষণের মধ্যেই শেফজং জম্বিতে পরিণত হয় আর সব সোলজাররা তার সাথে ফাইট করে। এরপরে আমরা দেখি জু আর তার ম্যানেজার পুলিশ স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে। আর তখনই জুয়েরা দেখে পুলিশ স্টেশনের ভেতর থেকে জম্বিরা বের হয়ে আসছে আর সেখানে থাকা অস্ত্রধারী লোকেরা জম্বিদের মারতে শুরু করে। ইয়নজু আর তার ম্যানেজার সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমাদের দেখানো হয়
সোলজারদের মধ্যে এক সোলজার বলে তার গর্দানটি ভেঙে ফেলো। যখনই সেই সোলজারটি তার ঘাড় ভাঙতে যায়, জম্বিটি তাকে কামড়ে দেয় এবং তার মাংস ছিঁড়ে ফেলে। এরপরে ইনহু শেফজংকে মেরে দেয়, আর তখন তাদের হেড ইনহুকের ওপরে রেগে যায়। কিন্তু ইউন তাকে বাঁচাতে চলে আসে আর তার হেডকে বলে, আমরা যদি তাকে মেরেই না ফেলতাম তাহলে এখানে থাকা আমরা সবাই মারা পড়তাম, কারণ সে জম্বি হয়ে গিয়েছিল। তখন তাদের হেড ইউনকে পানিশমেন্ট দেয়। এরপরে সুজাং আর সেই সোলজার মিলে সেই সোলজারটি ট্রিটমেন্ট করে যে সোলজারকে জম্বিটি কামড় মেরেছিল। হঠাৎ করে সেই সোলজারটি উঠে বসে পড়ে, আর সেখানে থাকা সবাই তো এটি দেখে ভয় পেয়ে যায় যে সেও কি জম্বি হয়ে গেল নাকি। আর সবাই সেখানে থাকা কিছু না কিছু হাতিয়ার উঠিয়ে নেয়, কিন্তু তারা দেখে সেই সোলজার অর্থাৎ জম্বিটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। কিন্তু এটি শুধু তাদের কাছে মনে হয় যে জম্বিটি মারা গিয়েছে, সত্যি কি সেই জম্বিটি মারা গিয়েছে কিনা তারা কেউ বুঝতে পারে না। এরপরে ইনহু আর ইউনকে সিচুয়েশন রুমে নিয়ে আসা হয়। ইউনরা তার হেড সোলজারকে বলে, আমাদেরকে আমাদের ফোন দিয়ে দেওয়া উচিত, কারণ আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে চাই, আর এই সময় আমাদের ফ্যামিলির খোঁজ নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তখন তাদের হেড সোলজারটি তাদের কথা শোনে এবং তাদেরকে তাদের ফোনটি দিয়ে দেয়। আর সুজাংও তাদের সাথেই ছিল। সেখানে থাকা একজন সোলজার সুজানের স্পেশাল ট্রিট করায়। ইউন যখনই তার ফোনটি খোলে তখন সে দেখে জুয়ের SMS এসেছে। পরের সিনে আমরা দেখি জু আর তার ম্যানেজার দৌড়ে পালাচ্ছিল, আর তাদের পেছনেই ছিল অনেকগুলো জম্বি। তারা যখনই তাদের সামনে একটি জম্বি দেখে তারা সেখানে থাকা একটি বারে ঢুকে পড়ে, আর কিছুক্ষণ পরে সেই বারে অ্যালেক্সও চলে আসে। আর তারা সেই বার থেকে বাইরের পরিবেশ দেখছিল। তারা দেখে বাইরের অবস্থা খুবই খারাপ। আর তখন জু অ্যালেক্সকে বলে, তুমি যদি না থাকতে তাহলে আমরা কি করতাম। তখন অ্যালেক্স বলে, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য কিছু খাবার পাই কিনা দেখি। এই বলে অ্যালেক্স সেখান থেকে চলে যায়। আর তখন জু সেখানে একটি মিউজিকের ক্যাসেট পায়, যে মিউজিকের ক্যাসেটটি ইউনের অনেক ফেভারিট। আর ওই ক্যাসেটকে দেখে জু ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জু এবং ইউন তারা দুইজনই শপে কাজ করছিল। আর শপে কাজ করা অবস্থায় ইউন সবসময় ওই ক্যাসেটের গানটি শুনতো। আর ইউনজি তখন তাকে বলে, তুমি সবসময় এই ক্যাসেটের এই গানটি কেন শোনো। ইউন তখন বলে, এই গানটি আমার অনেক পছন্দের। ইউন তখন বলে, তুমিও আমার সাথে এই গানটি গাও। আর তখন তারা দুইজনই একসাথে গান গেতে থাকে। পরের সিনে দৃশ্য বর্তমানে দেখানো হয়। জু সেখানে থাকা সেই ক্যাসেটটি নিয়ে নেয় আর তার পরিবর্তে সেই জায়গায় টাকা রেখে দেয়। জিনহুক তখন বলে, এখানকার ম্যানেজার তো অনেক আগে মারা গিয়েছে, তো তুমি কেন এখানে টাকা রাখছো। তখন জু বলে, আমি তো জানি না সে মারা গিয়েছে কিনা, আমি যদি এখানে টাকা না রাখি তাহলে তো এটি চুরি করা হবে। আর হোটেলের ম্যানেজার এসে যদি দেখে আমি টাকা না রেখে ক্যাসেটটি এমনি নিয়ে নিয়েছি, সে তো আমাকে চোর ভাববে, আর আমি কেন এটি করব। এই জন্য সে সেখানে টাকা রেখে দেয়। পরের সিনে আমাদের দেখানো হয় ইউন জুকে কল করে। ইউন যখন জুকে কল করে তখন তার ফোনে কল ঢোকে না, কারণ জুয়ের ফোন তো অফ ছিল। জুয়ের সব SMS গুলো দেখতে পায়। এইদিকে সব সোলজাররা তার ফ্যামিলির সাথেই কথা বলছিল। এদিকে সুজাংও ফোনে কথা বলছে। তখন এক সোলজার বলে, আপনি কি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন। সুজাং তখন বলে, না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, সে আমার ভাই হয়। তখন সেই সোলজারটি এটি শুনে অনেক খুশি হয়। সুজাং তখন সেই সোলজারকে বলে, তোমার বয়স কত। সোলজারটি বলে, আপনার কত বছর দরকার। পরের সিনে আমাদের দেখানো হয় ইউন জুয়ের SMS গুলো পড়ে অনেক কান্না করতে থাকে, আর সে বারবারই জুকে কল করতে থাকে, কিন্তু কল যায় না। এই জন্য সে জুকে অনেকগুলো SMS পাঠিয়ে রাখে। আর তখন ইউন দেখে ইনহুকও তার পরিবারের সাথে কথা বলছে, আর ইউন জিনহুকের পেছনে দাঁড়িয়ে থেকে তার কথা শুনছে। আর কিছুক্ষণ পরে ইউনও সেখান থেকে চলে যায়। আর তখন আরো একজন সোলজার আসে আর ইউনকে বলে, তুমি কান্না করছো কেন। আর সেই সোলজারটি আরো বলে, তুমি কি তোমার বাবা মায়ের সাথে কথা বলেছ। ইউন তখন বলে, না, ওরা তো এখন আফ্রিকাতে আছে। সোলজার তখন বলে, ওরা সেখানে কি করছে। ইউন তখন বলে, তারা সেখানে ট্যুরে গেছে। সেই সোলজারটি ইউনকে বলে, তাদের কি অ্যানিমেল অনেক পছন্দ, যেরকম জিরাফ, হাতি, বাঘ ইত্যাদি। ইউন তখন বলে, ওদের হাতি অনেক পছন্দ। তখন সেই সোলজারটি বলে, আফ্রিকা কি নিরাপদ। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় জু, অ্যালেক্স এবং তার ম্যানেজার সকলে মিলে কিছু খাচ্ছিল। জিনহুক তখন বলে, এই খাবারটি অনেক মিষ্টি। অ্যালেক্স তখন বলে, এটারই শুকরিয়া করো, অনেক কষ্ট করে এই খাবারটি ম্যানেজ করেছি। আর তখন তারা তিনজনই তাদের ঠিকানা নিয়ে কথা বলে। জু তখন অ্যালেক্সকে বলে, তুমি কোথায় থাকো। অ্যালেক্স তখন বলে, আমি বর্তমানে একটি হোটেলে আছি, আর এটি সেই হোটেল যে হোটেলে জুয়ের বয়ফ্রেন্ড কাজ করে। তখন জু বলে, আমার বয়ফ্রেন্ডও ওই হোটেলেই আছে, সে সেই হোটেলের টাওয়ারে কাজ করে, আর সে একজন সোলজার।
অ্যালেক্স তখন বলে টাওয়ারের উপরে কেন? জু তখন বলে ও এয়ারফোর্সের কাজ করে, আর এই জন্যই আমার ম্যানেজার আমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাচ্ছিল, আর তখনই তো এই অ্যাক্সিডেন্টটি হয়ে গেল। অ্যালেক্স তার ফোন থেকে একটি ছবি জুকে দেখায়, আর সেই ছবিটি ইনহুক আর ইউনের ছিল। আর জু সেই ছবিটি দেখে বলে এটি তো ইউনের ছবি। জু তখন অ্যালেক্সকে বলে এই ছবিটি কখন তোলা? অ্যালেক্স তখন বলে একদিন আগে আমি সেখানে গিয়েছিলাম আর ছবিটি তখনই তুলেছি। আর অ্যালেক্স তখন জুকে বলে এইটা তোমার বয়ফ্রেন্ড, সে তো অনেক ফানি ক্যারেক্টার। তো এরপরে জু তার ফোনটি অন করে। ফোন অন করতেই সে দেখে ইউন তাকে অনেকগুলো এসএমএস করে রেখেছে, আর তখন জু ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। আর ইউনের এসএমএস পড়ে সে বুঝতে পারে ইউন ঠিক আছে। ইউন তাকে এসএমএস এ লিখেছে তুমি নিরাপদ জায়গায় লুকিয়ে থাকো আর তোমার লোকেশনটি আমাকে সেন্ড করে দাও, আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসব। এরপরে জু তাদের দুজনকে বলে আমার ইউনের কাছে যাওয়া দরকার। তখন অ্যালেক্স বলে চলো আমিও তোমার সাথে যাব, কারণ ওই টাওয়ারের নিচেই আমার গাড়িটিও পার্ক করা আছে। অ্যালেক্স তখন জুয়ের ম্যানেজারকে বলে তুমি কি আমাদের সাথে যাবে? তখন জুয়ের ম্যানেজারও রাজি হয়ে যায়, আর এরপরে তারা তিনজনই সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি সোলজারদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, সব খাবারই শেষের দিকে। আর তখন সেখানে হঠাৎ করে লাইট চলে যায়, আর তারা সকলে মনে করে হয়তো লোডশেডিং হয়েছে। আর তখনই আবার ইলেকট্রিসিটি চলে আসে, আর তখনই সব সোলজাররা দেখে যে ইনহু তার আঙ্গুল নাকের ভেতরে দিয়ে রেখেছে। তখন তাদের সোলজারদের হেড বলে অন্তত খাওয়ার সময় তোমার এই ধরনের আচরণ করা মোটেও ঠিক না। তখন ইনহু ইউনকে বলে ফোনের কোনো নেটওয়ার্কই পাচ্ছি না আমি, হয়তো নেটওয়ার্কের সমস্যা হয়েছে। এর পরের সিনে আমাদের দেখানো হয় জু, অ্যালেক্স এবং জুয়ের ম্যানেজার তারা রাস্তায় চলে আসে। তারা জম্বিদের থেকে লুকিয়ে লুকিয়েই যাচ্ছিল। তারা রাস্তা দিয়ে খুব সতর্কতার সাথে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল, যাতে করে কোনো জম্বি তাদেরকে যাতে দেখতে না পায়। কিন্তু তারা দেখে চারিদিকে শুধু জম্বি আর জম্বি। আর তখন হঠাৎ করে জু রাস্তায় পড়ে যায়। তখন জুয়ের ম্যানেজার বলে তোমার জুতার ফিতা খোলা, তোমার জুতার ফিতাটি বেঁধে নাও, এই কারণে হয়তো তুমি পড়ে গেছো। জু যখনই তার জুতার দিকে তাকায় তখনই তার ইউনের কথা মনে পড়ে যায়, আর সে কান্না করতে থাকে। আর জু তখন ইউনকে স্মরণ করতে থাকে। সে ভাবতে থাকে ইউন কিভাবে তার জুতার ফিতা বেঁধে দিত। এরপরে আমাদের দেখানো হয় সোলজাররা খাবার খাচ্ছিল, আর তখনই কেউ দরজা নক করে। তখন সুজাং বলে সেই সোলজারটি না আবার চলে আসে যে জম্বি হয়ে গিয়েছিল। কিন্তু সুজাং বলে কিন্তু সে তো মারা গিয়েছে, সে কিভাবে আসবে? তখন সেখানে থাকা সব সোলজাররা ভয় পেয়ে যায়, আর তারা হাতে একটি করে নাইফ নিয়ে নেয়। তখন তাদের হেড সোলজারটি দরজাটি জোরে খুলে ফেলে, আর সেই জম্বি সোলজারটি দূরে যেয়ে পড়ে। আর তখনই এক সোলজার ভেতর থেকে সেই জম্বি সোলজারের কাছে চলে যায়, কারণ সেই সোলজারটি সেই জম্বি সোলজারের অনেক কাছের ছিল। আর এই সোলজারটির কারণেই সেই সোলজারটি জম্বি হয়ে গিয়েছিল, কারণ সেই তাকে সেই ডোরের কাছে যেতে বলেছিল। কারণ সেই সোলজারটি শেফজংয়ের ঘাড় ভাঙার কথা বলেছিল, আর সে ঘাড় ভাঙতে গিয়েই শেফজংয়ের কামড়ে সেও জম্বি হয়ে গিয়েছে। এইদিকে যখনই সেই সোলজারটি সেই জম্বি সোলজারের কাছে যায় তখনই সেই জম্বি তাকে কামড় দিয়ে দেয় এবং তাকে খেতে শুরু করে। তখন সেখানে থাকা সব সোলজাররা তাকে গুলি করতে শুরু করে দেয়, কিন্তু সেই জম্বিটি কিছুতেই মরছিল না। তখন ইউন বলে তার মাথায় গুলি করো, তাহলে সে মরে যাবে। আর তখন তারা সেটাই করে, আর তখন সেই জম্বিটি মারা যায়। মারার জন্য সেই সোলজারগুলো গুলি করতে থাকে, কিন্তু সেই জম্বি সোলজারটি কিছুতেই মরছিল না। সে আরো বাকি সোলজারদের দিকে এগিয়ে আসছিল। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। ইউন এবং জু তারা যখন একসাথে কলেজে পড়ছিল তখন জুকে এক ছেলে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে। তখন আশেপাশে থাকা সব স্টুডেন্টরা বলে জু তুমি কোনো মতে ওই ছেলেকে হ্যাঁ বলো না। আর তখন দেখা যায় সেই স্টুডেন্টগুলোর পেছনে ইউন এবং তার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। ইউন তখন সেখানে থাকা এক ছাত্রকে বলে এখানে কি হচ্ছে? তখন সেই স্টুডেন্টটি ইউনকে বলে এক ছেলে জুকে প্রপোজ করছে। ইউন তখন বলে এর নাটক আবার শুরু হয়ে গেছে। জু তখন সেই ছেলেকে রিজেক্ট করে দেয়, আর জু সেই ছেলেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কোনো রিলেশনশিপ করতে চায় না। তখন সেই ছেলেটি ইমোশনাল হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় তাদের ক্লাস শুরু হয়ে গেছে, আর তাদের টিচার বলছিল তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আর এই অ্যাসাইনমেন্টটি করার জন্য তোমাদের সকলকেই তোমাদের পার্টনার খুঁজে নিতে হবে। তাই তোমরা এখনই তোমাদের পার্টনার তৈরি করে নাও, দুজন করে টিম তৈরি করে নাও, আর তোমরা সকলেই সুন্দরভাবে প্রেজেন্টেশনটি উপস্থাপন করবে। এরপরে জু ইউনের কাছে আসে আর বলে তুমি আমার পার্টনার হয়ে যাও, কিন্তু ইউন জুকে পরিষ্কারভাবে মানা করে দেয়। ইউন বলে আমার পার্টনার আমার বন্ধু, অলরেডি আমার পার্টনার হয়ে গেছে, আমার আর পার্টনারের দরকার নেই।
তখন ইউনের সাথে থাকা বন্ধুটি বলে, জু, আমি তোমার পার্টনার হতে রাজি আছি। আমি আমার বন্ধু ইউনকে ছেড়ে তোমার সাথে পার্টনার হব। মানে ইউনের বন্ধু এই সুযোগটিকে কাজে লাগাতে চাচ্ছে আর কি। আর আমি তোমাকে কল করে সব তথ্য জানিয়ে দেব জু। তখন ইউন বলে, তুমি শুধুমাত্র একটি মেয়ের জন্য তোমার 10 বছরের আগের এই বন্ধুকেই ছেড়ে দিচ্ছ? এরপরে আমাদের দেখানো হয় ইউন এবং তার ফ্রেন্ড তারা ল্যাবে আছে। তখন ইউনের ফ্রেন্ড ইউনকে বলে, জু তোমার সাথে পার্টনার হতে চাইছে কেন? ইউন তখন বলে, আরে আমি ক্লাসের হিরো, আর আমার পার্সোনালিটির সাথে কারোরই মিল নেই। তখন তার ফ্রেন্ড বলে, তাহলে ওর সাথে তোমার পার্টনার হতে সমস্যা কি? ইউন তখন বলে, আরে ওকে আমার পছন্দ না, আমার ওকে ভালো লাগে না, ও দেখতে মোটেও সুন্দর না। আর তখনই আমরা দেখতে পাই জু ওখানেই সোফাতে বসেছিল, কিন্তু ইউনরা তাকে খেয়ালই করেনি। আর এদিকে জু তো তাদের সব কথাই শুনে ফেলেছে। আর তখন ইউনের খুব খারাপ লাগে যে জু আমাদের সব কথাই শুনে ফেলেছে। পরের সিনে আমাদের দেখানো হয় ইউন চাকরির জন্য একটি আইসক্রিম শপে যায়। তখন আইসক্রিম শপের মালিক তাকে জবে রেখে দেয়। আর যে ইউনকে এই আইসক্রিম শপে কাজ শিখাবে সে আর কেউ না, সে হচ্ছে জু। এদিকে ইউন তো জুকে দেখে অবাক হয়ে যায় যে এখন জুয়ের কাছ থেকে আমার কাজ শিখতে হবে, যাকে আমি এত অপমান করলাম, যাকে আমি এত খারাপ বললাম, আর এখন আমি তার কাছ থেকেই কাজ শিখবো। ইউন একটু অবাকই হয়ে যায়। এরপরে আমরা দেখি জু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর ফোনে কারোর সাথে কথা বলছে। আর সে ফোনে ইউনের বিষয়ে কথা বলছিল। জু তখন ফোনে বলে, আরে ইউন নিজেকে কি হিরো মনে করে? ব্যাঙের মতো চোখ, কালকে যখন ও কাজে আসবে ওকে মজা দেখাবো। আর তখনই ইউন জুকে পেছন থেকে জোরে জোরে ডাকতে থাকে। জু তখন ইউনকে দেখে হয়রান হয়ে বলে, আরে তুমি এখানে কি করছো? ইউন তখন বলে, এটা পাবলিক প্লেস, এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে, এটি তো তোমার জায়গা না। আর তখন বাস চলে আসে আর ইউন বাসে উঠে পড়ে। আর বাসে উঠে বসার পরে সে জুয়ের দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর পরের সিনে আমাদেরকে সেই আইসক্রিমের শপেই দেখানো হয় এক কাস্টমার জুয়ের উপরে চেঁচামেচি করছিল। সেই কাস্টমারটি বলছিল, আর এটা কি দিয়েছো? এটা কি ধরনের আইসক্রিম? জু তখন বলে, এই আইসক্রিমটি তো আপনি 7 ঘন্টা আগে ক্রয় করেছিলেন। কিন্তু সেই কাস্টমারটি বলে, আমাকে আমার টাকাটি ফেরত দিয়ে দাও, আমার আইসক্রিম দরকার নেই। জু তখন বলে, এটা আমাদের রুলস এর বাইরে, আমাদের রুলস এর হিসাব অনুযায়ী আপনি ক্রয় করা পণ্যের টাকা আর ফেরত পাবেন না। কিন্তু সেই কাস্টমারটি অনেক রেগে যায় আর সে জুয়ের মুখের ওপরে সেই আইসক্রিমটি ফেলে দেয়। আর এই সবকিছুর ভিডিও করছিল ইউন। ভিডিও করা শেষে ইউন এসে সেই কাস্টমারকে হুমকি দেয় যে আপনি এখান থেকে যান, না হলে আপনার এই ভিডিওটি আমি সবাইকে দেখিয়ে দেব। আর তখন সেই কাস্টমারটি সেখান থেকে চলে যায়। আর জু তখন তার শুকরিয়া করে আর বলে, এটা তুমি কোথা থেকে শিখেছো? তুমি কি লও পড়ো নাকি? ইউন বলে, আমি একটি সিরিয়াল দেখেছি আর সেখান থেকেই শিখেছি আর কি। তখন জু বলে, এই টেকনিক আমাকেও শিখাও। তখন ইউন জুকে বলে, আরে তোমাকে বলার থেকে না বলাই ভালো। এরপরে জু ইউনকে সেই দিনে বাস স্টপের ঘটনার জন্য সরি বলে। তখন ইউন জুকে বলে, আমাদের দুজনেরই হিসাব সমান সমান, তুমিও আমাকে অপমান করেছো, আমিও তোমাকে অপমান করেছি, কিন্তু আমি তো শুধু তোমাকে বলেছিলাম যে তুমি দেখতে ভালো না, আমার তোমাকে ভালো লাগে না, কিন্তু তুমি আমাকে এটা কিভাবে বলতে পারলে যে আমার চোখ ব্যাঙের মতো? আর এটা বলে ইউন আবার তার কাজ শুরু করে দেয়। আর জু ইউনকে দেখতেই থাকে আর তার মনের ভেতরে অন্যরকম একটা ফিলিংস হয়। আর জু ভাবছিল বাস স্টপে ইউন তাকে চোখ মেরেছিল। জু এইসব নিয়েই আর কি ভাবছিল। এরপরে জু ইউনের ইনস্টাগ্রাম আইডি দেখে আর সে চিৎকার করে বলতে থাকে, এটা হতেই পারে না, এরকম হচ্ছে কেন আমার, আমি কেন ওর কথা ভাবছি। পরের দিন জু সবার জন্য গিফট নিয়ে আসে ক্রিসমাসের জন্য, কিন্তু সবাই তার গিফট নিলেও ইউন নেয় না, যেহেতু জু সবাইকে মাফলার উপহার দিচ্ছিল। আর ইউন বলে, এইসব মাফলার টাপলার আমার লাগে না, সেটা হয় গরম বা শীত, আমার মাফলার লাগে না, আমার দরকার নেই, আমি নিব না। এরপর ইউন তার কাজ করতে শুরু করে দেয়, কিন্তু জু তার পেছনেই দাঁড়িয়ে থাকে। আর জু কাজ করতে করতে হঠাৎ পেছনে জুকে দেখে অবাক হয়ে যায়। এরপরে জু সে মাফলারটি হাতে নিয়ে বলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আর এই মাফলারটি আমি নিজের হাতে তৈরি করেছি। কিন্তু ইউন বলে, আমার কোনো বন্ধুত্ব করার দরকার নেই। এরপরে দেখানো হয় আইসক্রিম শপে একজন কাস্টমার এসে বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্লেভার সম্পর্কে জানতে চায়। আর পাশেই ইউন সেই শপের গ্লাস পরিষ্কার করছিল। ইউনের সাথে কাজ করা ব্যক্তিটি ইউনকে বলে, তুমি জুয়ের সাথে ডেট করছো না তো? ইউন তখন বলে, আরে পাগল নাকি, আমি ওর সাথে ডেট করতে যাব কেন? তখন ইউনের সহকর্মী সেই ছেলেটি বলে, আরে তাহলে তো আমার রাস্তাটি ক্লিয়ার। আর তখনই আমরা দেখি জু সেখান থেকে কাঁদতে কাঁদতে বাইরে বের হয়ে যায় আর বাস স্টপের কাছে যেয়ে বসে পড়ে। আর এই সবকিছুই ইউন দেখছিল। আর তখন ইউন জুয়ের কাছে চলে যায়। ইউন জুকে কিছু বলতেই যাবে তার আগে জু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর জু বলতে থাকে, আমার কারো থেকে কোনো কিছু শোনার ইচ্ছা নেই,
আর এটা বলতে বলতেই হঠাৎ করে জু পড়ে যায় আর সে আরো কাঁদতে শুরু করে দেয়। আর জু বলে কিছুক্ষণ পরপরই এই জুতার ফিতাটা খালি খুলেই যায়, ঠিক মতো থাকেই না, আর এটার জন্যই বারবার পড়ে যায়। আর ইউন সেখানে যায় আর তাকে জুতার ফিতা সুন্দর করে বাঁধা শিখিয়ে দেয়। আর জুতার ফিতা বেঁধে দেওয়ার পরে ইউন বলে এই ফিতা আর কখনোই খুলবে না। জু তখন ইউনকে বলে আচ্ছা আমি কি দেখতে অনেক খারাপ? ইউন তখন বলে না, তুমি তো অনেক কিউট। আর তখনই সিন বর্তমানে চলে আসে। জু তখন তার জুতার ফিতার দিকে তাকায় আর বলে জুতার ফিতা তো খুলেই গেল, তুমি মিথ্যা কথা বলেছিলে ইউন, তুমি তো বলেছিলে এই জুতার ফিতা আর কখনোই খুলবে না, কিন্তু দেখো আজ আবারও সেই জুতার ফিতাটি খুলে গেছে আর তুমি আমার কাছে নেই। এরপরে তারা তিনজন সেখান থেকে সাবধানে সামনের দিকে আগাচ্ছিল। পরের সিনে আমাদের দেখানো হয় ইউনদের সাথে থাকা সেই সোলজারটি জম্বিতে পরিণত হয়ে গেছে, যাকে সেই আরেক সোলজার জম্বি কামড় দিয়েছিল। ইনহু তাকে ফ্রাই প্যান দিয়ে ধরে রেখেছিল আর সেখানে থাকা সব সোলজাররাই আতঙ্কে ছিল, কেউ সেই জম্বি সোলজারকে সামলাতে পারছিল না। এইদিকে জুয়েরা যেতে যেতে একজন ছেলেকে দেখে যাকে জম্বিরা কামড় দিয়েছিল, আর সেই ছেলেটি বারবারই বমি করছিল। অ্যালেক্স আর জুয়ের ম্যানেজার সেখান থেকে চলে যেতে চাইলেও জু যেতে চায় না। সেই ছেলেটির উপরে জুয়ের অনেক মায়া হয়। জু তখন তাদের বলে আমাদের এই ছেলেটির সাহায্য করা উচিত। আর তখন সেই ছেলেটি বলে আমাকে তোমরা বাঁচাও, তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও। তখন জু বলে চলো আমরা ছেলেটির হেল্প করি। তখন জুয়ের ম্যানেজার বলে তুমি কি পাগল হয়ে গেছো? এই সময় কেউ এই ছেলেকে সাথে নেয়? ওকে তো জম্বিতে কামড় দিয়েছে। জু তখন তাদের বলে তোমরা যদি ওকে সাহায্য না করো তাহলে তোমাদের ব্যাপার, আমি ওকে সাহায্য করব। এই অবস্থাতে আমি ওকে একা রেখে যেতে পারি না। আর তখনই সেই ছেলেটির ফোন বেজে ওঠে আর তারা তিনজন যেয়ে সেই ছেলেটির ফোন খুঁজতে থাকে। আর ঠিক তখনই সেখানে থাকা সব জম্বিগুলো তাদের উপরে আক্রমণ করার জন্য ছুটে আসে। আর তখন জুয়েরা যান বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালায়। এরপরে ইউন দেখে সেই সোলজারটি ওই জম্বি সোলজারকে গুলি করে দেয়। ইউন তো ভেবেছিল যেহেতু গুলি করেছে পেছন থেকে অবশ্যই কোনো সোলজার, কিন্তু ইউন যখনই পেছনে তাকিয়ে দেখে তখন দেখে গুলিটি আর কেউ করেনি, গুলিটি করেছে সুজাং। আর তারা এটি দেখে শকড হয়ে যায় যে একজন মহিলা সিভিলিয়ান কিভাবে এত নিখুঁতভাবে গুলি চালাতে পারলো। তখন সেখান থেকে এক সোলজার বলে সুজাং যদি গুলি না করতো তাহলে হয়তো আমাদেরও এই জম্বিটি খেয়ে ফেলতো আর আমরা সবাই মরে যেতাম। আর তখন তাদের সোলজারদের হেড বলে এখানে যত লাশ আসে সেই লাশগুলোকে তোমরা সরিয়ে ফেলো। এরপরে আমরা দেখি জুয়েরা একটি রেস্টুরেন্টের মধ্যে লুকিয়ে আছে আর ওই ছেলেকে বেঁধে ফেলে। জিনহুক তখন জুকে বলে এ যদি জম্বি হয়ে যায় সম্পূর্ণ তাহলে আমরা কি করব? আর এর চোখ তো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তখন জু বলে আমরা কি করব, একে মেরে দিব? আর তখন ওই ছেলেটি বলতে থাকে না আমাকে মেরো না। আর এটি বলে সে আবারও বমি করতে শুরু করে দেয়। আসলে সেই ছেলেটি অনেক নেশাগ্রস্ত ছিল, সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। আর সেই ছেলেটি তাদের বলে আমার পানি দরকার, আমাকে পানি নিয়ে এসে দাও। জু তখন জিনহুককে পানি নিয়ে আসার কথা বলে। আর তখনই হঠাৎ করে সেখানে জম্বি চলে আসে, কিন্তু এখানে জম্বি সেই ছেলেটিকে না কামড় দিয়ে জুয়ের দিকে ছুটে আসে। আর সেখানে জু অনেক ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। আর সেখানে থাকা এক আলমারি সেই জম্বির উপরে পড়ে যায়, জম্বিটি সেখানেই মরে যায়। আর এইদিকে অ্যালেক্স সেই ছেলেটির পকেট থেকে একটি মেশিন পেয়েছে, যে মেশিন এর সাহায্যে ড্রিঙ্কস এর পরিমাণ জানা যায়। তখন অ্যালেক্স সেই যন্ত্রের সাহায্যে সেই ছেলেটির ড্রিঙ্কস এর পরিমাণ জানতে পারে। আর অ্যালেক্স তখন বলে যারা অনেক বেশি ড্রিঙ্কস করেছে তাদেরকে জম্বিরা কিছুই বলছে না, আর এই ছেলেটিও অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, এই জন্যই হয়তো জম্বিরা তাকে কিছুই বলছে না। এই জন্য জম্বি এই ছেলেটিকে না কামড় দিয়ে সোজা জুয়ের কাছে গিয়েছে, তার মানে জম্বিরা ড্রিঙ্কারদের খায় না। তখন অ্যালেক্স বলে আমাদের সবাইকে ড্রিঙ্কস করতে হবে। এরপরে জু ইউনকে এসএমএস করে যে আমি তোমার টাওয়ারের সামনের রেস্টুরেন্টে আছি। আর তখন তারা তিনজনই ড্রিঙ্কস করার জন্য রেডি হয়ে যায়। আর তখন তারা তিনজনই ড্রিঙ্কস করার জন্য বসে পড়ে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি জু ইউনকে একটি লাইটার দিচ্ছে, যে লাইটারটি জুয়ের বাবার ছিল। এই লাইটারটি জু অনেক ছোটবেলা থেকেই নিজের কাছে যত্নে রেখেছিল। সে তার বাবাকে এটি গিফট করেছিল, কারণ তার বাবা ধূমপান করতো না। আর তখন তার বাবা এই লাইটারটি নিয়ে ধূমপান করার অভিনয় করত। আর জু তার বাবার এইসব কাজ দেখে অনেক হাসতো। আর ইউন জুয়ের কাছ থেকে তার বাবার এই গল্প শুনে সেও সেই লাইটারটি নিয়ে সেই রকম অভিনয় করা শুরু করে দেয়। আর তখন জুও হাসতে থাকে। তখন জু বলে আচ্ছা আচ্ছা হয়েছে, আর অভিনয় করতে হবে না। আর তখন আমরা দেখি এই কথাটি ইউনি ভাবছিল। তার এইসব কথা মনে পড়ার পরে সে সেই লাইটারটি বের করে এবং সেই লাইটারটির দিকেই তাকিয়ে থাকে। এরপরে সে জুকে কল করে, কিন্তু জুয়ের কাছে কল যায় না। এর পরের সিন আমরা দেখি এক লিডার সোলজার, সে তার ফেস থেকে পিম্পল সরানোর চেষ্টা করছে, কিন্তু তার ফেসের পিম্পলটি ঠিকই হচ্ছিল না, আর শুধু তরল পদার্থই বের হচ্ছিল।
এরপরে সোলজাররা সকলে নিউজ দেখছিল। নিউজে বলা হচ্ছে সবাই সবার ঘরে অবস্থান করুন, জম্বিগুলো সবাই তাদের দাঁত দিয়ে আক্রমণ করছে আর তারা শুরুই করছে মানুষকে কামড় দিয়ে। এই কারণেই আপনারা সবাই সবার ঘরে থাকেন। তখন ইনহুক হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, আমি একটি জিনিস বুঝতে পেরেছি। ইনহুক বলে, তারা এমনি এমনি জম্বি হয়নি, অবশ্যই এটির পেছনে একটি কারণ আছে। হতে পারে তারা এমন কিছু খেয়েছে যেটার কারণে তারা জম্বি হয়ে গেছে। এরপরে ইনহুক তাদের আলমারি থেকে একটি টনিক্সি বের করে বলে, হয়তো তারা এটা খেয়েছে এনার্জির জন্য। তখনই সুজাং বলে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তারপরে ইনহুক সুজাংকে বলে, তুমি এত সুন্দরভাবে গান চালালে কিভাবে? সুজাং তখন বলে, এটা একটি রহস্য। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি সেরা শুটার ছিলাম। তখনই সেই সোলজাররা গান শুটের শব্দ পায়। তারা তখন কমান্ডারের রুমে চেক করতে যায় যে শব্দটি কোথা থেকে আসলো। তারা যে দেখে সেই কমান্ডারটি যে তার ফেসের পিম্পল ঠিক করার চেষ্টা করছিল, সে নিজেকে শেষ করে দিয়েছে। পরের সিনে আমাদের দেখানো হয় জুয়েরা তো অনেক ড্রিঙ্কস করে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে জু সব থেকে বেশি ড্রিঙ্কস করেছে। আর জু ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। অ্যালেক্স তখন জুকে বলে, আরে বন্ধ করো, আর কত ড্রিঙ্কস করবে, আমাদের তো টাওয়ারের দিকে যেতে হবে নাকি? তখন সেই ছেলেটি বলে, তোমরা কেন টাওয়ারের ওখানে যাবে? আর এর বয়ফ্রেন্ডের কাছে কি বা আছে যে তোমরা বারবার টাওয়ারে যেতে চাচ্ছ? অ্যালেক্স তখন বলে, আরে ওখানে গেলে আমরা সেফ থাকবো, ওর বয়ফ্রেন্ড মিলিটারিতে আছে আর তার কাছে অস্ত্র আছে। আর আরো একটি কথা হচ্ছে, আমার গাড়িটিও সেই টাওয়ারের নিচেই আছে, আর এই কারণে তো আমাকে সেখানে যেতেই হবে। এরপরে আমাদের দেখানো হয় ইনহুক আর ইউন সেই টাওয়ারের উপরে ছিল। তখন তারা বলে, এখন আমাদের ডিউটির আর কোনোই প্রয়োজন নেই। ইউন তখন বলে, আমাকে জুকে খুঁজতে যেতে হবে। ইনহু তখন বলে, আমাকে আমার ওয়াইফ এবং বাচ্চার কাছে যেতে হবে। ইনহুক বলে, চলো আমিও তোমার সাথেই যাব। ইউন তখন বলে, হ্যাঁ, সবাইকে এখন তার ফ্যামিলির কাছে যাওয়া উচিত। তখন তারা দুইজন তাদের সোলজারদের হেডের কাছে যায়। আর এইদিকে জু একটি হকি স্টিক নিয়ে ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় চলে আসে, আর সে এই হকি স্টিকটি নিয়েছে জম্বিদেরকে মেরে উড়িয়ে দেবে তাই। তখনই সেখানে জুয়ের ম্যানেজার এসে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আসো ভেতরে আসো। আর তখনই তাদের দিকে সব জম্বিগুলো ছুটে আসছিল, কিন্তু জু মোটেও চুপ ছিল না। সে চিৎকার করে করে জম্বিদেরকে তার কাছে আসার কথা বলছিল, যে সে সেই হকি স্টিক দিয়ে সেই জম্বিদেরকে মেরে উড়িয়ে দিবে। আর এটি সে চিৎকার করে করে বলছিল। এরপরে জিনহুক জুকে নিয়ে একটি কারের পেছনে লুকিয়ে পড়ে, আর তখন সেখানে সেই ছেলেটিও চলে আসে। জিনহুক তখন সেই ছেলেটিকে বলে, তোমাকে তো ওই জম্বিগুলো কিছুই বলবে না, এটির প্রমাণ আমরা একটু আগেই পেয়েছি। যাও ওই জম্বিগুলোকে তুমি ডিস্টার্ব করো যাতে তারা এই দিকে না আসতে পারে। তখন সেই ছেলেটি বলে, আরে আগে আমার হাতটি তো খুলে দাও, তাহলেই তো আমি যেতে পারবো। তখন আমরা দেখি সেই ছেলেটিকে জম্বিরা কিছুই বলে না। তখন সেই ছেলেটি জম্বিদেরকে এলোপাতাড়ি করে দেওয়ার কারণে জম্বিগুলো সেই গাড়ির পেছনে ছুটতে থাকে। এর পরের সিনে আমরা দেখি জম্বিদের আক্রমণের কারণে কিছু হেড সোলজার মারা গিয়েছে, আর এইদিকে আরো একজন হেড সোলজার গান নিয়ে বসেছিল, আর সে অনেক ডিপ্রেশনে ছিল। আর তখনই সেখানে জিনহুক আর ইউন চলে আসে। ইউন তখন বলে, স্যার আপনি এটা কি করছেন? তাদের হেড সোলজার বলে, আমি এটা ইনভেস্টিগেশন করছি যে সেই সোলজারটি কেন নিজেকে শেষ করে দিল। ইউন তখন তার হেড সোলজারকে বলে, স্যার আমাদের তো খাবার প্রায় শেষের দিকেই, সাপ্লাই কবে আসবে সেটাও আমরা জানি না। তখন ইনহুক বলে, কাল যখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, পাওয়ার সাপ্লাই জেনারেটরের সাথে কানেক্ট হয়ে গিয়েছিল, আর যতটুকুই পানি এখানে আসছে সেটা জেনারেটরের সাহায্যে। আর যদি সেই জেনারেটরটাও বন্ধ হয়ে যায় তাহলে তো পানির সম্পূর্ণ আশাই বন্ধ হয়ে যাবে। তখন তাদের হেড সোলজারের কাছে একটি কল আসে, আর কলে হেড সোলজারকে বলে, খুব শীঘ্রই হেলিকপ্টারের মাধ্যমে সব সাপ্লাই চলে আসবে। আর তখন এই সংবাদ শুনে হেড সোলজারটি তাদের বলে, আমরা সকলেই এখনই তাড়াতাড়ি টাওয়ারে যাব, আর সবাই নিজ নিজ অস্ত্র হাতে রাখবে, গান কেউ নিচে রাখবে না। আর আরো একটি গান স্টোর রুম থেকে নিয়ে এসে সুজাংয়ের হাতে দিয়ে দাও। ওকে, তাড়াতাড়ি করো তোমরা। সোলজাররা টাওয়ারের ওপরে চলে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখি হেলিকপ্টারটি চলে আসে। সেই হেলিকপ্টারটি তাদের জন্য সাপ্লাই নিয়ে এসেছে। সকল সোলজাররা সেই হেলিকপ্টারে ল্যান্ড হওয়ার অপেক্ষা করছিল, কিন্তু তারা হেলিকপ্টারকে কিছু অস্বাভাবিক কাজ করতে দেখে। হেলিকপ্টারটি নির্দিষ্ট দিকে না এসে একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল। তখন সেখানে থাকা এক সোলজার হেলিকপ্টারের সাথে কানেকশন করার চেষ্টা করে, কিন্তু কোনো কানেকশনই করতে পারে না। এরপরে জিনহুক পেছন থেকে চলে আসে, আর সেই হেলিকপ্টারকে ল্যান্ড করতে বাধা দেয়। ইনহুক তাদের সোলজারদের হেডকে হেলিকপ্টারের পিকটি জুম করে দেখায়। আসলে হেলিকপ্টারের ভেতরে থাকা সবাই অলরেডি জম্বি হয়ে গিয়েছিল। পরবর্তী সিনে আমরা জিনহুক আর জুকে দেখি, তারা একটি বিয়ার শপে ঢুকে পড়ে, আর তাদের সাথে সেই ছেলেটিও চলে আসে।
জু আর সেই ছেলেটি তারা আবারও ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। জিনহুক এটি দেখে বলে এরা দুইজন আবার শুরু করে দিয়েছে ড্রিঙ্কস করা। আর তখনই শপের বাইরে অনেকগুলো জম্বি চলে আসে। আর ঠিক তখনই সেখানে অ্যালেক্স চলে আসে আর সেই জম্বিগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। জু আর সেই ছেলেটি শপের ভেতরে বসে থেকেই অ্যালেক্সের জম্বিদের আগুনে পোড়ানোর দৃশ্যগুলো উপভোগ করছিল। জুয়েরা এত এনজয় করছিল যে মনে হচ্ছে এটা একটি এন্টারটেনমেন্ট। এরপরে অ্যালেক্স তাদের শপের ভেতরে চলে আসে আর এসে দেখে বাইরে অনেকগুলো জম্বি আবারও চলে এসেছে। এরপরে তারা সকলেই বাইরে জম্বির দৃশ্যগুলো দেখছিল। এরপরে আমাদের দেখানো হয় সোলজারদের হেড সবাইকে পজিশন নিতে বলে আর তাদের সবাইকে হেলিকপ্টারকে শুট করার জন্য নির্দেশ দেয়। যখন সেই হেলিকপ্টারটি এমে আসে তখনই তারা সেই হেলিকপ্টারটি ধ্বংস করে দেয়। সেই হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে নিচে পড়ে যায়। অবশেষে তারা সেই হেলিকপ্টারকে ল্যান্ড করতে দেয় না। এইদিকে জুয়েরা চারজনই সেই হেলিকপ্টারটি ধ্বংস হয়ে পড়ে যাওয়ার সিনটি দেখছিল আর তারা টাওয়ারের অনেক কাছেই ছিল। এরপরে আমাদের দেখানো হয় সোলজারদের হেডের কাছে একটি কল এসেছে। সোলজারদের হেড এক অফিসারের সাথে কথা বলতে থাকে, যেখানে সেই অফিসারটি হেলিকপ্টারের ক্ষতিপূরণের কথা বলে। তখন সোলজারদের হেড বলে, আমাদের সকলের জীবনের থেকে কি আপনার কাছে হেলিকপ্টার বড় হয়ে গেল? অফিসার তখন বলে, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না, তুমি কার সাথে কথা বলছো জানো? তখন সোলজারদের হেড অফিসারের কাছে মাপ চেয়ে বলে, আমাদের এখানে প্রায় সব খাবারই শেষ, এখানে খাওয়ার জন্য পানিও শেষ হয়ে গেছে, আপনি অনুমতি দিলে আমরা সকলেই সুসাস স্টেশনে চলে আসব। কিন্তু অফিসার সেখানে আসতে মানা করে দেয় আর বলে, যেখানে আছো সেখানেই থাকো। আর অফিসারটি ফোন কেটে দেয়। আর এইদিকে ইউন চুপ করে সোলজারদের হেডের কথা শুনছিল। এরপরে সোলজারদের হেড সবাইকে অর্ডার দেয়, এখানে আর কোনো সাপ্লাই আসবে না, আমাদের সবাইকে এখন বাইরে যেতেই হবে, যে করেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে। তখন এক সোলজার বলে, আমাদের এখানে যতদিনের খাবার আছে ততদিন তো আমরা এখানে থাকতেই পারি, আর যদি খাবার না থাকে তাহলে তো আমরা কিছুদিন পানি খেয়েই কাটাতে পারবো। তখন সোলজারদের হেড বলে, আমাদের যতটুকু এনার্জি আছে এই এনার্জিকে কাজে লাগিয়ে আমাদের বাইরে বের হতে হবে। আর তখন সুজাং বলে, আমারও একটি গান দরকার। সোলজারদের হেড তখন সুজাং এর উপরে রেগে যায়। সুজাং তখন বলে, আপনি তো জানেন আমি ঠিকঠাক ভাবে গান চালাতে পারি। সোলজারদের হেড বলে, তুমি তো সিভিলিয়ান, তুমি কিভাবে গান চালাবে? সুজাং তখন বলে, আমি একজন ন্যাশনাল শুটার ছিলাম, আর আপনি এটাও দেখেছেন আমি কেমন শুট করতে পারি, আপনি যদি চান তাহলে আমার টেস্টও নিতে পারেন। আর তখন সোলজারদের হেড সুজাং এর কথাই রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জুয়েরা সেই টাওয়ারের কাছে চলে এসেছে। তারা সেই টাওয়ারের কাছে গিয়ে দেখে প্রধান গেটেই অনেকগুলো জম্বি দাঁড়িয়ে আছে আর তারা সম্পূর্ণ রাস্তা জাম করে রেখেছে। আর তখনই জু ইউনকে খোঁজার উদ্দেশ্যে ভেতরে যেতে থাকে। আর ঠিক তখনই তার ম্যানেজার বলে, আরে দাঁড়াও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এইভাবে তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না, এখানে অনেকগুলো জম্বি আছে, তুমি গেলে ওরা তোমাকে খেয়ে ফেলবে। তখন তারা চারজনই পার্কিং এ যায় অ্যালেক্সের সেই গাড়িটি খুঁজতে। অ্যালেক্স তখন বলে, আমরা চারজন যদি একসাথে গাড়ি খুঁজতে শুরু করি তাহলে অনেক সময় লাগবে, আমাদের আলাদা আলাদা ভাবে খোঁজা উচিত। কারণ অ্যালেক্সের মনে ছিল না যে সে কোথায় তার গাড়িটি রেখেছিল। এদিকে জিনহুক আর জু আলাদা ভাবে গাড়ি খুঁজছিল, আর ওইদিকে অ্যালেক্স আর সেই ছেলেটি গাড়ি খুঁজছিল। জু আর তার ম্যানেজার যেই সামনে যাবে তখনই অ্যালেক্স তাদের সামনে যেতে মানা করে, কারণ তাদের পেছনে অনেকগুলো জম্বি আসছিল। আর সেই জম্বিগুলো জু আর তার ম্যানেজারের উপরে হামলা করে দেয়। জুদের বাঁচানোর জন্য অ্যালেক্স জম্বিদের দিকে অ্যালকোহলের বোতল ছুঁড়ে মারে। অ্যালেক্স এই বোতলগুলো ছুঁড়তেই থাকে যাতে করে সেখানে জম্বিগুলো আগুনে পুড়ে যায়। এরপরে জু আর তার ম্যানেজার সেখান থেকে দৌড়ে পালায় আর ছোট্ট একটি কাচের রুমের মধ্যে এসে দাঁড়ায়। আর ঠিক তখনই পেছন থেকে জম্বিরা অ্যালেক্সকে ধরে ফেলে। জু তখন অ্যালেক্সকে বাঁচানোর জন্য আবারও পেছনের দিকে আসতে থাকে। আর ঠিক তখনই তার ম্যানেজার তাকে পেছন থেকে ধরে ফেলে যে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি একা কিভাবে ওকে বাঁচাবে? জিনহুক জুকে জোর করে সেই কাচের রুমের মধ্যে নিয়ে আসে আর জিনহুক সেই কাচের রুমটি লক করে দেয়। আর এইসব বিষয়ে জিনহুকের কিছুই মনে হচ্ছিল না। জিনহুকের কিছু মনে না হলেও জম্বিরা অ্যালেক্সকে ধরার কারণে জুয়ের অনেক মন খারাপ হয় আর সে কাঁদতে থাকে। আর তখনই সেখানে সেই ছেলেটি চলে আসে আর অ্যালেক্সকে বাঁচানোর চেষ্টা করে। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী আকর্ষণীয় ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।